নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। যারা আমার ভূতাত্ত্বিক গল্প শোনো এবং আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও নতুন মেম্বার, যারা আমার এই ঘটনাগুলি শুনছো প্রতিদিন কিন্তু সাবস্ক্রাইব করোনি, সকলের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, যাতে প্রতিদিন আমি তোমাদেরকে সুন্দর সুন্দর এই ভৌতিক গল্প উপহার দিতে পারি। যারা যারা ভৌতিক গল্প ভালোবাসো তাদের জন্য এই অনুরোধটুকু থাকলো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, যাতে সামনের দিনগুলিতে প্রতিনিয়ত নোটিফিকেশনটা প্রথম ধাপে তোমরা পেয়ে যেতে পারো। আমার এই গল্পের যে গল্পগুলো প্রতিনিয়ত আমি তোমাদের জন্য সাজাই এবং তোমাদের জন্য কষ্ট করে আমি গল্পগুলো কালেকশন করি, কিংবা কারো মেইলের গল্পগুলো আমি কালেকশন করি তোমাদের একটু বিনোদন বা তোমাদের একটু ভৌতিক গল্প শোনানোর জন্য আমার এই প্রচেষ্টা। সো আমার এই প্রচেষ্টাকে তোমরা এগিয়ে নেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ থাকলো। সো আজকে যে গল্পটা আমি তোমাদেরকে বলবো সেই গল্পটার শিরোনাম করা হয়েছে পাটতলা গ্রামের বয়। পাটতলা গ্রামের বয় বলতে যে গল্পটা হচ্ছে গোপালগঞ্জ জেলা মকসুদপুর উপজেলা পাটতলা গ্রাম। তো ফরিদপুরের থেকে বেশি একটা দূরে নয়, ফরিদপুর থেকে যেতেই এই জেলার এই উপজেলাটা পড়ে। তো ওখানে মামুন সাহেব চাকরি সুবাদে ফরিদপুরে বদলি হয়েছে। তো ফরিদপুরে বদলি হয়েছে মামুন সাহেবের একটা নিয়ম হচ্ছে সে সবসময় নিরিবিলি একা থাকতে ভালোবাসে। তো ফরিদপুরে অনেক গ্যাদারিংয়ের মধ্যে কোনো বাড়িঘর সে পায়নি, রীতিমতো সে ঢাকা থেকে গিয়ে ওখানে মানে অফিস করতে হয়েছে। তো সে একটু আগাতে মোটামুটি মকসুদপুরের এলাকায় চলে যায়, যে গ্রামটার নাম হচ্ছে পাটতলা। সেই পাটতলা গ্রামে গিয়ে একটা নিরিবিলি ঘর খোঁজার উদ্দেশ্যে ঘুরে এবং হঠাৎ করে একটা বাড়ি পেয়ে যায়, 3তলা বাড়ি, কিন্তু সেই বাড়িতে কেউ থাকে না, কোনো কেয়ারটেকারও থাকে না, চারদিকে আটকানো। বাড়িটা কি বলে যে বাড়িটা বাউন্ডারি করা, গেটটা সেই জরাজীর্ণ, মানে মাকড়সায় ভরা। তো বললো যে মামুনের ইচ্ছা ছিল যে এই ধরনের বাড়িগুলো সবসময় সে পছন্দ করেন, এই ধরনের বাড়িগুলো সনসন নীরবতা নিরিবিলি হয়, বই পুস্তক পড়া কিংবা নিজে কিছু গবেষণা করে, এই সমস্ত বাড়িগুলো একদম উল্লেখযোগ্য হতে পারে। তো মামুন যথারীতি এই দোকানের পাশে একটা চায়ের দোকানে গিয়ে বলে যে এই বাড়িওয়ালাটা কে। তো এই বাড়িওয়ালাটার নাম হচ্ছে জামিল সাহেব তো ঢাকাতে আছে। তো বললো যে জামিল সাহেব ঢাকাতে আছে, তাহলে বলছে জামিল সাহেব চলে গেছে এই গ্রাম থেকে, সেই গ্রামে থাকে না, তো ঢাকাতে থাকে। এই বাড়িটা জরাজীর্ণ অবস্থায়, এই বাড়িতে কেউ আসেও না, বাড়িটা কেউ ভাড়াও দেয় নাই। তো বলতেছে এই বাড়িটা কি ভাড়া দেবে কি না। তো বলতেছে ঠিক আছে, আমরা যোগাযোগ করে আপনাকে জানাবো। তো চায়ের দোকানে সেই কথাবার্তাগুলো বলে মামুন চলে আসে আবার ফরিদপুরে যথারীতি অফিস করার পর, যেহেতু শুক্রবার বন্ধ থাকে, শুক্রবার সেই অফিস সেরে আবার ঢাকা থেকে ফরিদপুরে সেই বাড়িটা সেই পাটতলা গ্রামে যায়। গিয়ে সেই চায়ের দোকানে আবার বলে যে আমি জামিল সাহেবের সাথে কথা বলবো, যে জামিল সাহেব তো আসছে, জামিল সাহেব কিছুক্ষণের মধ্যেই সে এই চায়ের দোকানে আসবে এবং চা খাবে। তো বললো যে জামিল সাহেব রাতে কি বাড়িতে ঘুমায়? কই না, জামিল সাহেব এই বাড়িতে ঘুমায় না, জামিল সাহেবের এক বোন বসবাস করে এই বাড়ি থেকে খানিকটা দূরে। জামিল সাহেবের বোনে আসলে জামিল সাহেবের ওই বাড়িতেই রাতটা কাটায়, আর দিনের বেলা ওই বাড়িটাতে ঘুরে টুরে চলে আসে আর কি। তো জামিল সাহেব কিছুক্ষণের মধ্যে আসবে। তো মামুন অপেক্ষা করতেছে। মামুন অপেক্ষা করতে মামুন আবার না আসার কারণে কিছু দূর তো গ্রামে হাঁটতে বেরোয়। সেই ফাঁকে জামিল সাহেব সেই চায়ের দোকানে চলে আসে। চায়ের দোকানে আসার পর সে চা খেতে থেকে হঠাৎ করে আবার মামুন ঘুরতে ওখানে চলে আসে। তখন মামুনকে আগে চায়ের দোকানদার বলে রাখছিল তোর নাম, তখন আপনি মামুন তখন বলছে জি আসসালামু আলাইকুম। তো সালাম দিয়ে বলে চা দাও, গরম গরম চা খেতে গল্প করি আমরা। তখন মামুন বলতেছিল জি আঙ্কেল, আমি জানতে পারলাম যে এই বাড়িটা আপনি ভাড়াও দেন না, বাড়িটা এভাবে ফেলে রাখছেন। তো আমি তো এই বাড়িটা ভাড়া নিতে চাই, আমি ফরিদপুরে চাকরি করি, আমার এই বাড়িটা ভাড়া লাগবে। তো আমি একটা নিরিবিলি পরিবেশে চাচ্ছিলাম, যদি আপনার বাড়িটা হয় কি ভাড়া টাড়া। তখন জামিল সাহেব একটু চাপা গলায়, তুমি কি এই বাড়িতে থাকবে? তো তখন মামুন বলে থাকবো না কেন? না, বললাম যে অনেকে তো এই বাড়িটাকে মনে করে ভূতের বাড়ি, এই বাড়িতে কেউ থাকতে সাহস পায় না। ইভেন আমি একজন কেয়ারটেকার রাখবো, সেই কেয়ারটেকারও নাকি ভয় পায় এটা ভূতের বাড়ি বলে আখ্যায়িত। ওই চায়ের দোকানদারকেও জিজ্ঞেস করে দেখুন না, ওরাও বলে এটা ভূতের বাড়ি। আসলে আদতে এখানে ভূত আছে কি নাই সেটা আমি জানি না, একা দেখে আমি এখানে থাকিনি, আমি ঢাকায় চলে গেছি আর কি। তখন মামুন বলে যে
ভূত এটা কোনো না, ভূত বলতে কিছু নেই। আমি আপনার বাড়িটাতে থাকবো, আপনি এখানে কত টাকা ভাড়া আসে সেটা আপনি একটু বিবেচনা করে আমাকে বলেন। জামিল সাহেব বলছে, ভাড়ার কথা নাই, থাক, ভাড়ার কথা তুমি পরে দেখো, আগে তুমি বাড়ি যাও, বাড়িটা গিয়ে দেখো তোমার পছন্দ হয় কিনা, তারপর নয় ভাড়ার কথা বলবো। আগে তুমি যাও, বাড়িটা ঘুরে দেখে আসো, যাও, এই চাবি নিয়ে যাও, চাবিটা নিয়ে ঘুরে একটু দেখে আসো, পরে এসে বলো যে ভাড়া কী লেনদেন। আগে তুমি থাকবে কিনা এই বাড়িতে, ভুতুড়ো বাড়িতে এখন, সেটাই তো বড় বিষয়। আগে বাড়িটা ঘুরে দেখে আসো, তারপর নয় ভাড়া কথা বলা যাবে। মামুন তখন বললো, ঠিক আছে, চাবিটা দিন। তো চাবিটা দিতেই সে ছো মেরে একজনকে একটা মোটরসাইকেলে করে বাড়িতে চলে যায়, বাড়িটা দেখার জন্য চলে যায়। তখন এইদিকে জামিল সাহেব চায়ের দোকানকে আবার বলছিল যে, কিরে, সবাই তো এটা ভূতের বাড়ি বলে দৌড়ে পালায়, কেউ থাকতে চায় না, কিন্তু এই মামুন ছেলেটা যে এখানে থাকতে খুব আগ্রহী রে, ও ভয় টয় পাবে না তো, ভয় টয় পেয়ে আবার চলে যাবে না তো। তো দোকানদার বলছে, এ জেনা কাকু, এটা আমি কি করে বলবো, ও থাকবে কি থাকবে না আগে দেখেন, বাড়ি দেখে পছন্দ হয় কি না, বাড়ি দেখে পছন্দ হইলে থাকতে চাইলে থাকতে দিন না। দোকানদার যখন এটা বলে তখন মামুন সেই সুযোগে বাড়িঘর দেখতে বেরিয়ে যায়, বাড়ি সেখানে দেখে। তো একটা সময় বাড়ি দেখে ঠেকে তার ভালো লাগে, 3 তলা বাড়ি, উপরের তলাটা একদম গেইটে সিঁড়ির কাছে তালা দেওয়া, ওইখানে মনে হয় একদম তালা দিয়ে রেখেছে, নিচের দুটাই বাড়ি। কিন্তু এই বাড়িতে সে থাকবে, একদম ফাইনাল ডিসিশন নিয়েই নেয়, কারণ তার কাছে ওই বাড়িটা অত্যন্ত ভালো লেগেছে, অত্যন্ত সুন্দর লেগেছে, নিরিবিলি, চারদিকে আশেপাশে কোনো বাড়ি নেই, যার ফলে ওই বাড়িতে থাকার জন্য সে মনস্থির করে বসেছে, যার ফলে সেখানে থাকবে বলে চিন্তা করেই ফেলেছে। এবং বাড়িঘর ঘুরে দেখে ঠেকে সে আবার ওই দোকানটাতে ফিরে আসে। দোকানটাতে ফিরে এসে আবার ওই জামিল সাহেবের সাথে সে কথা বলতে বলতে এক ফাঁকে জামিল সাহেবকে মামুন বলে ওঠে যে, যদি কিছু মনে না করেন কাকা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। জি বলো। তখন মামুন বলছে যে, আপনি এই বাড়িটাতে থাকেননি কেন, আপনি কি ভূতে ভয় পান যার ফলে আপনি বাড়ি থাকেন নাই? জামিল সাহেব তখন বলতেছে, আমি ভূত কখনো আমার বাড়িতে দেখিনি, আমি শুনেছি কেবল মানুষের কাছ থেকে, একা মানুষ, তাই অত বড় বাড়িতে আমাকে দেখার কেউ নাই, তাই এক মেয়ে ঢাকায় থাকে, ওখানে চলে গেছি আর কি। তো তোমার কথা হচ্ছে তুমি ভূতচুতে ভয় পাও কিনা। যদি ভূতচুতে ভয় পাও তাহলে আমি তোমাকে কোনো রিকোয়েস্ট করব না আমার বাড়িতে থাকার, কারণ তুমি টকবগে যুবক একটা ছেলে, তোমার ফিউচার বলতে কথা আছে, তোমার কিছু হয়ে যাক এটা অন্তত আমি চাইবো না। তো আমি মনে করি তোমার যদি ভয়ে টয়ে থাকে, ভূত প্রেত বলতে তুমি কিছু বিশ্বাস করো, তাহলে আমি মনে করব তুমি এই বাড়িতে না থাকলেও পারো, কারণ অনেককে আমি বাড়ি ভাড়া দিতে চেয়েছি, কিন্তু অনেকেই এটা ভূতের বাড়ি বলে অবিশ্বাস করে চলে গিয়েছে। তো আমার চোখে কোনো ভূত টুত পড়েনি, এখন তোমার ইচ্ছা তুমি কি করবে। মামুন তখন বলল, হ্যাঁ আমি এখানে থাকবো, ভূত বলতে কিছু হয় না, তো বাদ দেন তো, ওটা আমি সামনে নেব, ভূত বলতে কিছু হয় নাকি আজকের জগতে, এখন আমার থাকতে হবে, দ্যাটস ওকে, আমি থাকবো। এ বলে মামুন ওর সাথে কথা বলে ওর কাছ থেকে চাবিটা চেয়ে নেয়। তো জামিল সাহেব বলছে, ঠিক আছে, যখন থাকতে চাচ্ছ নেও, চাবি নিয়ে যাও, চাবি নিয়ে উঠে আসো, আগামী সপ্তাহে উঠে আসো, চলে আসো, তারপর দেখা যাক কী হবে, আর ভাড়া তুমি একটা দিয়ে দিও। তখন মামুন বলল, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি আগামী শনিবার দিন এখানে শিফট করবো, রবিবার থেকে ঢাকা, শুক্র শনি সরকারি ছুটি, রবিবারে আমি এই বাসা থেকেই অফিস যেতে চাই। তো যাই হোক, যথারীতি মামুন ওখান থেকে জামিল সাহেবের সাথে কথাবার্তা বলে তারপর সে আবার ঢাকায় চলে আসে। তো ঢাকায় যেতে যেতে বাসের মধ্যে বসে থেকে কেমন যেন একটা কল্পনার জগৎ তার জীবনে চলে আসে। তার মানে একটা প্রশ্নই আছে যে আসলে কেন জামিল সাহেব বাড়িতে থাকে না, এত সুন্দর একটা বাড়ি, ছবির মতো একটা বাড়ি, সেই বাড়িতে জামাল সাহেব নিজে থাকে না। ও নানান চিন্তা ভাবনা যেন মাথায়, আবার যেন এটাও মনে, চায়ের দোকান বলছে এটা ভূতের বাড়ি, কেউ আবার বলছে এটা ভূতের বাড়ি, নানান চিন্তে ধারা কিন্তু ওর মধ্যে কাজ করতেছিল। তো ওর একটাই চিন্তা, মামুন সাহেব যে এখানে থাকবে, জামিল সাহেব কেন ওই বাড়িতে থাকে নাই। জামিল সাহেবের আসল কারণটা মানে জানার জন্য খুব কৌতূহলী হয়ে যায় মামুন। তো মামুন মনে করে যে একটা সুন্দর বাড়ি পেয়েছি, দ্যাটস অল, ভূত বলতে কিছু হয় না, এই বাড়িটা এত সুন্দর বাড়ি, একা নিরিবিলি বাড়ি, ওখানে আমি থেকে যেতে পারি, তো এত সুন্দর বাড়িটা হাতছাড়া করতে যাব না। আর ভদ্রলোক যেহেতু বাড়ার ব্যাপারে কোনো প্রেশার দেয়নি, বাড়ার ব্যাপারে তেমন কোনো কঠিন শর্ত তুলে দেয়নি, তো এটা তো বেস্ট, এই আমার একটা সুযোগ কি হাতছাড়া করা যায়। তখন মামুন এই কথা চিন্তা করতে করতে একটা সময় সে নিজের বাসা ঢাকাতে পৌঁছে যায়। ঢাকাতে পৌঁছে গিয়ে
তার ব্যাগ ট্যাগ গুছিয়ে টুচিয়ে সব রেডি করে ফেলে তারপর সে শনিবারে আসার কথা, এবার সে রবিবারে উঠে যাবে এমন একটা অবস্থা। তো যাই হোক পোট পাকলা গুছাতে মোটামুটি বেশ রাত হয়ে যায়। তো পর মামুন চিন্তা করে যাই হোক সকালবেলায় চলে যাব। তো সকালের ভাসে সে উঠে মাওয়াঘাট হয়ে একদম চলে আসে ফরিদপুরে। বেশি সময় লাগে না, পদ্মা সেতুর উপর দিয়ে চলে আসে, তো বেশি সময় লাগে না। তো চলে আসার পর ব্যাগ বোতলা গুছিয়ে নিয়ে তখন সেই দোকানদারের কাছে এসে ব্যাগটা রেখে এক কাপ চা খেতে বসে। তো একটা চা খেতে বসার পর ওই দোকানদার মামুকে বলছে যে ভাইজান, আপনি এই বাড়িটা নিলেন, আপনাকে আমরা বাধা দিলাম না, কিন্তু আপনি এই বাড়িতে থাকতে পারবেন তো? কারণ এই বাড়িতে অনেকেই এসেছে, কেউ আবার ভয়তে পালিয়েছে, কেউ ব্যাগ পোটলা রেখেই পালিয়েছে, কি না কি হচ্ছে এই বাড়িতে, সবাই তো আমরা ভূতের বাড়ি বলে জানি। তো এখন আপনি থাকতে পারবেন কি না, আপনি কি ভাবেন? আপনার জীবন সামনে পড়ে আছে, একটা কিছুতে আপনার সর্বনাশ বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা মঙ্গল নয়। তা আমি মনে করি বুঝে শুনে আপনি বাড়িটাতে থাকেন। আপনি বাড়িতে যেহেতু উঠে গেছেন, আর বাড়িওয়ালা তো আপনাকে বেশ খানিকটা বলেই দিয়েছে যে এই বাড়িটা এরকম, তারপরেও আপনি যখন নিজের ইচ্ছায় উঠবেন, এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন আপনি কি করবেন। মামুন তখন সব কথাগুলোকে পিছনে ফেলে তার এক বাক্য সে থাকবে। তারপর সে ব্যাগ গোছানো নিয়ে চলে যায় বাড়িতে চলে যাওয়ার পর সব গুছায় টাছায় ওখানে রাখার পর বিকেলবেলা তারপর ওই বাড়িওয়ালা জামিল সাহেব শনিবার রাতে বাস ধরে ঢাকায় ফিরবে। তো যাই হোক শনিবারের দিনের বেলা সেই ব্যাগ ট্যাগ গুছিয়ে মামুন আবার সেই বিকেলবেলা একটু ঘুরতে চায়ের দোকানে একটু আড্ডা মারার জন্য, চায়ের দোকানেও একটু চাটা খাওয়ার জন্য সবার সাথে এখানে এসে বসে। তো বেশিরভাগ মানুষই এটাকে ভূতের বাড়ি বলে, কিন্তু মামুন কখনো এটা কানে নেওয়ার চেষ্টাও করে নাই। তবে বাড়ি থেকে বেরিয়ে আসার পথে এক বৃদ্ধ, বয়স 70, 80, 85 হবে, সেই ব্যক্তি মামুনকে রাস্তায় দেখে বলতেছে, বাবজান তুমি কি এই বাড়িতেই উঠেছো নাকি? মামুন বলছে, হ্যাঁ কাকা, আমি বাড়িতেই উঠেছি। তবে জেনে শুনে উঠেছো কিনা জানি না, এটা তো একটা ভূতের বাড়ি, এখানে তো কেউ স্বাভাবিকভাবে থাকে না, তাই তোমাকে বললাম বাবা। এখন তুমি চিন্তা করে দেখো এই বাড়িতে থাকবে কি না। আমার কথা আমি বললুম, বাকিটা তোমার ইচ্ছা, কারণ ওখানে জায়গাটা বেশি ভালো না, এই বাড়িটা একটা অভিশপ্ত বাড়ি, কারণ একটা কেয়ারটেকার পর্যন্ত এখানে থাকতে চায় না। এখন তুমি কি মনে করে এই অজপাড়াগায় এই অভিশপ্ত বাড়ির মধ্যে থাকতে এসেছো, এটা তুমি জানো। তবে আমি বললাম, যেহেতু তুমি আমাদের এলাকায় এসেছো, তুমি যদি চিন্তা ভাবনা করে বাড়িতে থাকো, কারণ বাড়িটা বেশি ভালো না বাবা, তোমার সামনের ভবিষ্যৎ তুমি চিন্তা করে দেখো এখন কি করবে। কারণ এই বাড়িওয়ালা নিজেই তো এই বাড়িতে থাকে না, কারণ শুনেছি তার বউটা নাকি এখানে পাগল হয়ে গিয়েছিল, পর থেকে বাড়ির স্বাভাবিক অবস্থাটা সুন্দর না। তো তুমি যা মনে করো বাবা, গেলুম আমি এখন। মামুনকে খানিকটা চিন্তার মধ্যে ফেলে দেয় যে আমি যত রাস্তা দিয়ে হাঁটছি, যাই করছি, মানুষগুলো শুধু আমাকে বাধা দিচ্ছে ওই বাড়িতে না থাকার জন্য। যাই হোক মামুন চট করে আবার চলে আসে সেই চায়ের দোকানে। জামিল সাহেব ওখানে বসা ছিল তখনও। জামিল সাহেব বললো, কেমন বাড়িটা, কেমন দেখলে? জামিল সাহেব বললো, মামুন বললো যে আমি হ্যাঁ আঙ্কেল ভালো দেখেছি। তো জামিল সাহেব বললো যে ঠিক আছে, তুমি ভালো দেখেছো, তো যাই হোক মনস্থির করো, বুট্টুতে তুমি যদি ভয় পাও তো আবারও শেষবারের মতো তোমাকে জানালাম, তুমি ইচ্ছে হলে নাও থাকতে পারো, ওটা নিয়ে আমার কোনো জোরাজুরি নেই। তো তুমি যেটা ডিসিশন ভালো করবে সেটাই তুমি বুঝো। মন বলো, না আঙ্কেল এই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, ভূত বলতে কিছু হয় না, ওটা আমি দেখে নেব। তো আপনি আমাকে জাস্ট চাবি দিয়েছেন, ধন্যবাদ। যাই হোক ভাড়া ভোটটা আপনি আগামী মাসে আসেন, কত দেওয়া লাগবে আপনি যা বলবেন আমি তাই দিব। এক কথাতে বাড়িটা আমার পছন্দ হয়েছে, বাড়িটা খুব সুন্দর দেখতে, তো নিরিবিলি পরিবেশ, দ্যাটস ওয়াই ওই বাড়িটা আমার লাগবে বলে আমি বাড়িটাকে উঠে গেলাম। যাই হোক বাড়িটাতে উঠে গেল। যথারীতি উঠে যাওয়ার আগে যে ওয়ার্নিংটা বাড়িওয়ালার জামিল সাহেবের কাছ থেকে পেয়েছিল, ও শুধু একটা কথা বলে দিয়েছিল যে মামুন সাহেব যেহেতু আপনি এখানে থাকবেন, আপনাকে একটা অনুরোধ করে যাই, আপনি ভূত পেতে যেহেতু বিশ্বাস করেন না, আপনাকে আমি একটা অনুরোধ করে যাই, তৃতীয় তলাটা তালা আটকানো আছে, ওই তৃতীয় তলায় খামাকা কিন্তু আপনি যান না, কারণ তৃতীয় তলাটা আমার দৃষ্টিকোণ থেকে ওটা একটা স্বাভাবিক তলা নয়। তো তৃতীয় তলায় আপনি যাওয়ার চেষ্টাও করেন না, আর কেউ তৃতীয় তলায় ডাকাডাকি এরকম কিছু কানেও নেন না, কারণ তৃতীয় তলাটা তেমন একটা ভালো না। তাই তৃতীয় তলাটাতে আপনি যেন কখনো উঠবেন না, এটা আপনি অনুরোধ রাখেন, আর আপনি থাকতে থাকেন। তারপর বিপদ আপদ যাই হোক আমাকে এই বিষয়গুলো যদি একটু জানান তাহলে
হয়তো বা ভালো হবে, কারণ সত্য হলে আপনি আমার অতিথি, আপনি আমার বাড়িটা দেখে রাখার মতো একটা পরিস্থিতি হয়েছে। আজকাল মহল্লায় যে চোরের চোস্রামি বেড়েছে, বাড়ির জানালা খুলে নেবে, গেট খুলে নেবে, গাছ কেটে নেবে, ফল ফুল খেয়ে ফেলবে। যাই হোক, অত্যন্ত আপনি থাকলে হয়তো বা সেটা আর হবে না নে। এটা জামিল সাহেব বলে। মামুন তখন বলল যে ঠিক আছে আঙ্কেল, আপনি দোয়া করবেন, আমি আপনার বাড়িটা সম্পূর্ণ দেখে রাখবো এবং আমার বাড়িটাকে খুব সুন্দর গুছানো গাছানো একটা সুন্দর ছবির মতো গ্রাম আমি করে তুলবো। এই বলে মামুন চা খেতে বসে। চা খেতে মামুন রাত্রে ওখানে চলে যায়। সেই রাত্রে আর তেমন কিছু হয় না। সকালে সে অফিস করে, অফিস টফিস করে সে মনে করে অফিসের কলিগরাও তাকে কয়েকজন প্রশ্ন করে উনি কোথায় উঠেছে। যখন তিনি বলে যে পাটগ্রাম ও একটা পরিত্যক্ত সুন্দর বাড়ি সেখানে উঠেছে, তো কলিগরা অনেকে যদি ওখানে না থাকে তারা তাকে বলে যে তুমি ওই বাড়িতে উঠলাম, শুনেছি ওই বাড়িটা তো ভূতের বাড়ি, ওই বাড়িটাতে নাকি কেউ বসবাস করতে পারে না, আর স্বাভাবিকভাবে যেই বসবাস করেছে তার তো অনেক সমস্যা হয়েছে, তো তুমি সেই বাড়িটা বেছে নিলে। মামুন বলো যে না, এইসব আমি বিশ্বাস করি না, ভূত পেতে আমার বিশ্বাস নেই, দ্যাটস ওয়াই আমি বাড়িটা নিয়েছি, নিরিবিলি ভালো লাগে তাই নিয়েছি আর কি, ওটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই। তো যাই হোক, অফিস টফিস শেষে পরের দিন বাড়ি চলে আসে। আপাতত সে চা করতে পারে না, মাঝে মধ্যে ওই দোকানে চা খেতে যায়। আর চা খেতে গেলে অনেকে প্রশ্ন করে কী অবস্থায় চলছে তার চলা, কী অবস্থা ওই বাড়ির অবস্থা। তখন মামুন তো এক বাক্যে বলে দেয় যে না, ওই বাড়িতে কোনো সমস্যা হয় না। ঠিক এরকম বলতে বলতে কেটে যায় মাস, 1 মাস 1.5 মাস। মামুন তখন দিব্যি আছে, রাতে বারান্দায় ঘোরা, চায়ের দোকান থেকে চা খেয়ে রাতে ঘরে ফেরা, সব মিলিয়ে খুব দিব্যি একটা ভালো সময় কাটছিল মামুনের, খুব সুখ শান্তির মধ্যে দিয়ে কাটছিল মামুনের। তো মামুন যেহেতু ব্যাচেলার মানুষ, ওখানে রান্নাবাড়া করে করে খেতে হয়, তো রান্না করেই খায়। কাউকে আবার সে অন্যের খাবার সে কখনোই পছন্দ করতো না, কারণ মামুন একটা ভালো রাঁধুনি ছিল, খুবই ভালো রাঁধুনি। যখন তার আত্মীয় স্বজন দুলাভাইরা আসতো তাদের বাড়িতে, যদি মাংস রান্না করা হতো, এক বাক্যে মা বাবি সবাই মামুনকে ধরিয়ে দিয়ে বলতো আজকের রান্না মামুনের হবে। আর মামুন এই বিষয়ে খুব দক্ষ ছিল, মামুন খুব প্রশংসা করিয়েছে, কারণ সে খুবই খুবই ভালো রান্না করে, যে বাড়ির প্রশংসা সুরে ছড়িয়ে গিয়ে তার অফিসের কলিগরা পর্যন্ত আজও বলে যে মামুনের তুলনা হয় না রান্নায়। তো মামুন ভালো রান্না করে, এটা সত্য কথা। যাই হোক, ওই বাড়িতে সপ্তাহ, মাস, 1.5 মাস চলে গেল, বাড়িতে তেমন কোনো অশঙ্কিত ঘটলো না। তো যাই হোক, মামুন শান্তিতেই ছিল। হঠাৎ করে একদিন রাত অফিস থেকে ফিরে দরজাটা খোলাই ছিল, তো ও কি যেন একটা বই গল্প পড়তে পড়তে প্রায় 10টা বেজে যায়। তো দরজাটা খোলা, হঠাৎ করে বই পড়তেছিল, বই পড়া অবস্থায় হঠাৎ করে চোখ দরজার দিকে যেতেই দেখে যে জামিল সাহেব তো বলেছিল যে 3 তলা সিঁড়িটা তালা দিয়ে বন্ধ, তো 3 তলার সিঁড়ির উপরে কী যেন হইচই শোনা যায়, কার যেন কান্না শোনা যায়, মনে যে একটা ছোটোখাটো ঝগড়ার মতো শোনা যায়। তখন মামুন মনে করে যে 3 তলায় কি তাহলে কোনো ভাড়াটিয়া আছে, কিন্তু জামিল সাহেব তো বলেছে এই বাড়িতে কেউ থাকে না, অভিশপ্ত বাড়ি। তো জামিল সাহেব এই কথাগুলো বললো, ওই ছাদে এগুলো কী হয়। তো যাই হোক, তার কৌতূহল থেকে বেরিয়ে ছাদের দিকে তাকায় এবং সে ছাদের 3 তলায় ওঠার যে সিঁড়িটা, সেই সিঁড়িটার দিয়ে একটু ফুঁকি মেরে দেখে যে না, কিছু নেই, ওই সমস্যা কান্নাকাটি কিছুই নেই। তো মামুন সাহেব আবার নিচে চলে আসে, তো আবারও দেখে যে এরকম খালি কান্নার শব্দ হয়, একের পর এক কান্নার শব্দ হয়। তো মামুন নিজেকে এটা স্বাভাবিকভাবে নিতে চেষ্টা করে যে যখন আমার কোনো ক্ষতি করছেই না বা আমি তাদেরকে দেখছেই না, তো তাদের কাছে গিয়ে এগুলা বলার দরকার নেই, আর এত টেনশনের দরকার নেই। তো যাই হোক, প্রতিদিন রাতের কান্না কদিন আর ভালো লাগে বলেন। তো যাক, কাঁদতে কাঁদতে এরকম অবস্থানে প্রতিনিয়ত তো মামুন এগুলো আবার কাউকে বলে না, কারণ মামুন তো নিজের উদ্যোগে, নিজের প্রচেষ্টায় এই বাড়িটা ভাড়া নিয়েছে। তো মামুন তো সবার কাছে কথাগুলো তুলে ধরতে পারে না, তো ওভাবে সহ্য করে যাচ্ছে। যাই হোক, দিনের পর দিন যাচ্ছে, রাত যাচ্ছে। হঠাৎ করে একদিন রাতে মামুন দেখে যে 3 তলার দরজাটা খুলে মোটা 4 পায়ে জন্তুর মতো একটা মানুষ নিচের দিকে নেমে আসছে, কিন্তু তার চেহারাটা মনুষ্যত্ব চেহারা, কিন্তু তার চোখ দুটো নেই, চোখ দুটো গর্ত, কিন্তু ফুল পেস হামাগুড়ি দিয়ে আসছে। মামুন তখন একটু ভয় পেয়ে যায় খানিকটা, যে আসলে 3 তলা থেকে এই মানুষ নামের এটা কে আসছে। তো মামুন একটা সময় কিছুটা ঘাবড়ে গিয়ে দরজা জানালাগুলো বন্ধ করে দেয়। যখন দরজা জানালাগুলো বন্ধ করে দেয়, ঠিক রাতের বেলা জর্দা জানালার পাশে কান্নার শব্দ পায়। আমাকে খেতে দে, আমাকে না খেয়ে মেরেছিস কেন, আমাকে খেতে দে, আমি মাংস খাবো, আমাকে খেতে দে,
আমি মাংস খাবো। আমাকে না খাইয়ে খাইয়ে বাড়ি মেরেছে, আমাকে খেতে দে, আমাকে খেতে দে, আমাকে খেতে দে। এই কান্না করতে করতে অনেকটা সময় কান্না পায়। মামুন তখন ভাবে যে কি হলো এটা, এখন আমি কি করতে পারি? যাই হোক, প্রতি রাতে এই কান্নার শব্দগুলো তাকে যত বিরক্ত করে, কিন্তু মামুন নাসরবান্দাও বাড়ি ছাড়বে না, দরজা জানালা বন্ধ করে শুয়ে থাকে। তো মামুন একদিন রাতে, সেদিন কিছু ঘটে নাই, রাতের বেলা ঘুম থেকে উঠে দেখে দরজা ঠিকঠাক, কিন্তু কে যেন একটা ওই দরজা দিয়ে মেঝেতে হেঁটে হেঁটে তার বাথরুমের দিকে গিয়েছে, অ্যাটাচ বাথরুম। সেই বাথরুমে যাওয়ার পথে তার রক্তের পায়ের এক মানুষের যে রক্তের ছাপ, এই ছাপগুলা যেন সে অনুভব করতে পায়। খানিকটা অবাক হয় যে এখানে এখানে মানুষ কীভাবে দরজা লাগানো, তারপর রক্তের ছাপ, এটা তাকে কিছু ভাবাতে চেষ্টা করে। কিন্তু নাসরবান্দা কারোতে গল্প শেয়ার করতে পারবে না, কারণ কার কাছে শেয়ার করবে এই কথাগুলো এখন? তো কারণ তার নিজের ইচ্ছাই তো এখানে সে থেকেছে, নিজের ইচ্ছায় এখানে এসেছে, তো ও তো কাউকে শেয়ার করার কথা না। তো যাই হোক, সেদিন অসঙ্গতিটা গেল। যাওয়ার পর পরের দিন রাতে যেটা আবার ঘটতেছিল, পরের দিন রাতে ঠিক এমনি করে সে রাতে ঘুমিয়ে থাকার পর আবার সে 3 তলা থেকে একজন মহিলা হামাগুড়ি দিয়ে নামছে। কিন্তু সেই দিন নামছে ঠিকই, হামাগুড়ি দিয়ে নামতে 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 তার সাথে মনে হচ্ছে যে তার শরীরের রক্তগুলো বেশি আসছে, সমস্ত সিঁড়িটা ভরে গেছে রক্তে, সমস্ত সিঁড়িটা রক্তে ভরে গেছে। সে মনে হচ্ছে যে রক্তগুলো যেন তার ঘরের দিকে চলে আসতেছে, এবং দেখতেছে যে ওই মহিলাটা হামাগুড়ি দিয়ে নিচের দিকে 3 তলা থেকে 2 তলায় নামতেছে। রক্তগুলো ফিনকি দিয়ে বেরোচ্ছে, আর রক্তগুলো খুব ফিনকি দিয়ে বেড়ে এগুলো নিচে সিঁড়ি দিয়ে নিচের দিকে আসছে। সে দরজাটা জানালা বন্ধ করে দেয়। একটা সময় সে দেখতে পায় যে আসলে যেমন রক্তগুলো তার রুম ভরে যাচ্ছে। তখন সে খাটের উপর আচমকাভাবে মানে বসে যায় রক্তগুলো দেখে। তখন কিছু বলে না। এই পর্যায়ে বাইরে কান্নাকাটির শব্দ শুনতে পায় যে কেউ একটা বাইরে কান্নাকাটি করছে। তখন সে দরজা জানালাগুলো বন্ধ দিয়ে খাটের উপর চুপটি মেরে বসে থাকে। খাটের উপর বসে থেকে তার এই মানে এই ঘটনাগুলো দেখতেছে। বাইরে কেউ কান্না করছে, রক্তেতে তার রুমটা ভরে যাচ্ছে, মানে এই অসঙ্গতিগুলো তার মধ্যে কাজ করতেছিল। তখন মামুন খুব টেনশনের মধ্যে পড়ে যায়। মামুন চেষ্টা করে ঘুমানোর, যে এর থেকে আমার ঘুমিয়ে থাকা ভালো, কারণ কাউকে আমি দেখতে পাচ্ছি না, প্রতিকার করতে পারছি না, এখন আমার কি করতে হবে? তো মামুন চেষ্টা করে ঘুমানোর, কিন্তু ঘুমাতে পারে না, চোখের পাতা বুজে রাখতেছিল শুধু। তো একটা সময় মামুন যাই হোক একটুটা ঘুমিয়ে নেয়। সকালবেলা যথারীতি অফিসে চলে যায়, কিন্তু অফিসে যেতে যেতে শুধু সেই ভাবনার কথাগুলো তার মনে আসে যে নিরিবিলি থাকবো বলে মানুষটাকে কথা দিলাম, কিন্তু সেই বাড়িওয়ালাকে আমি কি করে দোষ দিই? আর সেই বাড়িওয়ালা তো আমাকে এখানে থাকতে বারণই করেছে, তো আমি এখন কি করব? তো কলিগদের সাথে সেই কথাটা বলে না, শুধু ওখানে চা খেতে আসা একজন মানুষকে ছোট্ট করে একটু সাউন্ড দেয় যে আমাকে মনে হয় কেউ একটা বিরক্ত করছে। তো চায়ের দোকানদার মনে করে যে হয়তোবা কেউ এখানে দুষ্টামি, এলাকার ছেলেপেলেরা দুষ্টামি করতেছে, কোনো টাকা পয়সা ওর কাছে দাবি করার দৃষ্টিতে তাকে ভয় দেখাচ্ছে, এমনটা। কিন্তু মামুন নিজে জানে আসলে কি হচ্ছে। তো মামুন যাই হোক এখানে উঠলো, মাঝে মধ্যে সবজি টবজি খায়, এটা সেটা খায়। তো মামুনের বেশ ইচ্ছে হলো যে আজকে মুরগির মাংস নিয়ে মুরগি রান্না করে রাতে আর দিনে চলে যাবে। তো সেভাবে সে আবার ফরিদপুরে ফিরে আসে। ফরিদপুরের ভাঙা বাজারে আসার পর সে কিছু কেনাকাটা করে, মুরগির মাংস কিনে, নিজের জন্য কিছু কয়েল কিনে, তারপর মোমবাতি কিনে, এই সমস্ত কিনে টিনে সে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে মাংসগুলোকে ধুয়ে টুয়ে রেখে দেয়, সন্ধ্যায় সে পাক করবে। তো যাই হোক সন্ধ্যায় পাক করতে সে পাকের ঘরে যায়। পাকের ঘরে সে মশলা টশলা দিয়ে যখন মুরগির মাংসটাকে খুব ভালো করে রান্না করে, তখন মুরগির মাংসের সেই ফ্লেভারটা আস্তে আস্তে সমস্ত ঘরের মধ্যে ছড়ে যায়। তো এমনভাবে ছড়ে যে মানে খুবই ভালো লাগতেছিল। তো দিনের বেলায় এই হঠাৎ করে কেমন জানি একটা 3 তলার ছাদ থেকে একটা শব্দ পাচ্ছিল যে সন্ধ্যা অবস্থায়, কতদিন মুরগি চিবিয়ে খাইনি, আজকে ভালোই হলো, এ বাড়িতে অনেক পরে আবার মুরগি পাক হলো, আজকে মজা করে খেতে পারবো, হে 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 হে। এরকম একটা শব্দ আসতেই মামুন
অবাক হয়ে যায় যে মুরগি পাক এই বিষয়টা কি। সে যাই হোক রান্নাবান্না করে এগুলাকে ট্রেতে করে আবার সে নিজের রুমে নিয়ে আসে, রাতে খাওয়া দাওয়া করবে। আর সে সবসময় একটু হালকা নেশা পানি করতে, আর সবচেয়ে বড় কথা যে আজকে সে কিছু মদ নিয়ে এসেছিল যে খাওয়ার পর সে অজ্ঞান হয়ে অন্তত এই ব্যথাগুলোকে কিছু সে বলতে চায়, যে রাতের বেলায় অসঙ্গতি ব্যাপারগুলো সে বলতে চায়। তখন যাই হোক 10টা-11টার দিকে মামুন বাটটাত খেয়ে মাংস টাংস খেয়ে মুরগির মাংস খেয়ে বেশ করে তারির যে মদের যে গ্লাস বোতলটা সে সামনে আনে। মদের বোতলটা সামনে নিয়ে আসলে এক গ্লাস প্রথমে সে নিজে পান করে সে আসলে নেশার কোনো অনুভূতি পাচ্ছে না। তার মনে একটা প্রশ্ন আসে, বয় আসলে কি নেশাও হয় না নাকি? তো যাই হোক অনেক কষ্ট করে একটু 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 করে খাচ্ছে। খাওয়ার পর একটা সময় পুরো বোতলটাই সে শেষ করে দেয়। তখনও তার মানে মাতলামির কোনো ভাব আসে না, তখনও সে মাতাল হয় না, তখনও মনের মধ্যে এটাই গুনগুন করছে। তো মামুন কিছুটা ঝিম মেরে খাদের উপর হাত পা তুলে বোতলটার হাতে নিয়ে একটু ঝিম অবস্থায় বসে আছে, মাথাটা হালকা ঝিমঝিম করতেছিল। হঠাৎ করে কে যেন একটা সে বলছে, একা একা খেলি মাংসগুলি, কতদিন মাংস খাইনি, তুই একা একা খেয়ে ফেললি, আমাদের জন্য একটু রাখার চেষ্টা করলি না? এ তুই কি করলি? কতদিন কত বছর আমরা মাংস চিবইনি, তুই একা একা চিবিয়ে ফেলেছিস, এটা কি করলি? আমরা তো ক্ষুধার্ত, আমরা তো মাংস খেতে চাই, আমরা নাকি আবার তোকে চিবিয়ে খাই, তোরা কি করলি? আমাকে না দিয়ে সকল মাংস খেয়ে বসলি, তোকেই চিবিয়ে খাবো, প্রস্তুত হ, চিবিয়ে খাবো। কত মানুষকে এখানে চিবিয়ে খেয়েছি, তোকেও খাবো আজকে। একটু মাংস দিলে কি এমন হতো বলি, যখন দেশনি তখন তো খেতেই হবে আমাদেরকে। এরকম একটা শব্দ বারবার ছাদ থেকে আসছিল। মামুন ভীষণ ভয় পায়। মামুন একটা সময় এত ভয় পায়, ভয়টা তাকে তার শরীরের মধ্যে এমন ভাবে জেঁকে বসে। তখনও কনকনে শীত, নভেম্বরের শেষের দিকে কনকনে শীত, মানে কি বলবো, যে এত ভয় পায় যে এত শীতের মধ্যেও খানিকটা তার কপালটা ঘেমে যায়। মনে হচ্ছে যে তার প্রচণ্ড তাপ হচ্ছে শরীরের মধ্যে, তার শরীরটা ঘাম অবস্থায় চলে আসছে। তো এই অবস্থায় চলতে মামুন কি করব ভাবছিল। তো মামুন যাই হোক হঠাৎ করে এমন খারাপ লাগতেছিল, সে বমি করে সমস্ত মাংসগুলো সে বমি করে ফেলে দেয়। সেভাবে হয়তোবা ওই যে বেশি মাত্রায় ড্রিঙ্কস করে ফেলেছে, তার জন্য হয়তোবা এমনটা হয়েছে, বমি করে এগুলা ফেলে দিয়েছে। তো বমি করে এটা ফেলে দেওয়ার পর মামুন একদম ক্লান্ত হয়ে যায়, বালিশের ওপর পড়ে থাকা ঝিমঝিম অবস্থায় ঝিমঝিম করছে শরীরটা। তখন হঠাৎ করে মামুন চোখ মেলে দেখতে পায় দরজাটা খুলে কে যেন একটা কাপড়ের মতো পরে ওই বমিগুলো চেটে খাচ্ছিল। মানে মামুন নেশার গড়ে কিন্তু কিছুটা দেখছিল, খাচ্ছিল, এইভাবে খাচ্ছিল। তো একটা সময় দেখে যে খেয়েটে উপরে চলে গেছে। যাওয়ার সময় যেটা সে অনুভব করলো, যাওয়ার সময় সে দেখলো যে সে যখন হাঁটে তার পেছন দিয়ে রক্ত ট্যাপ করে যে রাস্তা দিয়ে হাঁটে, সেই রাস্তাটা পুরো রক্তে ভরে যায়। তখন সে ভাবলো যে এটা কি, দেখে পা থেকে রক্ত পড়ে, হাত থেকে রক্ত পড়ে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। এরকম মানুষটা আসে আর যখন যায় তখন তার এরকম রক্ত জড়তে রাস্তাঘাটগুলো একদম পুরো মানে লাল হয়ে যায়। মামুন দেখতে কিছুটা সময় মামুন ঘুমিয়ে পড়ে এবং রাতের বেলা যে অসঙ্গতিগুলো দেখেছে, ঘরের মধ্যে রক্ত, এই বমি, চিবিয়ে খাওয়া, তারপর সব কিছু দেখে যখন সে ঘুমিয়ে পড়ে, সকালবেলা যথারীতি পাখির ডাকে ঘুম ভাঙে। হঠাৎ করে দেখে যে দরজাও তার লাগানো, বমিটাও সে করেনি, কিছুই না। সে স্বাভাবিক মনে হয় যে রাতে খুব স্বাভাবিকই ছিল, যে স্বাভাবিকের মধ্যে ঘুমের ওই মদের নেশার মধ্যে দিয়ে মনে হয় আবল তাবল স্বপ্নগুলো সে দেখে।
আবল তাবল স্বপ্নগুলো সে দেখেছে, এটা সে মনে করে সে অফিসের দিকে, আবার সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে অফিসের দিকে রওনা হয়ে যায়। যথারীতি সে অফিসে যায়। অফিসে যেতে যেতে সে মনের মধ্যে এটাই আনে যে সে অধিক পরিমাণে মদ্যপান করেছে বিদায় রাতের বেলায় যে অসঙ্গতিগুলি দেখেছে, এই ধরনের একটা ব্যাপারই তার মনের মধ্যে কাজ করতে থাকে যে আমি অধিক মাত্রায় নেশা করে ফেলেছি, তো অধিক মাত্রায় নেশা করা ফেলে দেওয়ার কারণে যার ফলে আমি ওই নেশার ঘোরের মাধ্যমে কী না কি বলতেছিলাম এটা আমি নিজে বুঝতে পারি নাই। এটাই সে মনে করে যে এটা তার মনকে সান্ত্বনা দেওয়ার অন্যতম চাবিকাঠি হিসাবে সে এটা ধরে নেয় যে এটা মদের ঘোরেই এটা হয়েছে। তো যাই হোক, অফিস যথারীতি ফিরে এসে রাতের বেলা যখন ঘুমাতে যায় আবার সেই কান্নার শব্দে একই পরিণতি। তো এবার চেষ্টা করে যে কান্নার শব্দটা যতই শুনুক সে আর বেরোবে না, কারোর সাথে দেখা করবেও না। তো যাই হোক, কান্নার শব্দ শুনতে একটা সময় সে রীতিমতো বোরিং যে আর কত শুনবো। তো সে এবার দরজাটা খুলে তিনতলার দিকে একটু হাঁটতে চাইলেই তিনতলা ছাদের উপর অনেক কান্না চলছে, অনেক কান্না, এক একজনের এক একভাবে বলে কান্নাকাটি চলতেছে। তখন মামুন মনে করে যে কি হচ্ছে। তখন মামুনকে কিন্তু জামিল সাহেব বলে দিয়েছিল ওই দরজাটা যেন কেউ না খোলে, ওই দরজাটার ঘরের মধ্যে কেউ যেন না যায়। তোর কৌতূহল থেকে বলতেছে এইভাবে কি হবে। যাই হোক, আমাকে দেখতে হবে আসলে জামিল সাহেব কেন তিনতলা আমাকে বারণ করেছে, আমি তিনতলায় যাবই যাব। তো যাই হোক, দরজাটা খুলতে দরজাটা খোলার সাথে সাথে কিছু কালো বিড়াল দৌড়াদৌড়ি শুরু করলো সামনে দিয়ে, এবং কয়েকটা কবুতর উড়ে গেল একদম তার চোখের সামনে দিকে ছো মেরে। হঠাৎ খানিকের মধ্যে সেই বিড়াল কবুতর কিছুই দেখলো না। ছাদের মধ্যে পাশের কর্নারে যে রুমটা, সেই রুমটা থেকে কিছু একটা কান্না ভেসে আসছে। আমাকে ছেড়ে দে, আমি আর কতকাল এভাবে বন্দি থাকবো, তোর উপর অভিশাপ হবে, অভিশাপ দেব, ছেড়ে দে, এরকম কান্না আসছিল। তখন মামুনের কৌতূহলটা এত বেশি বেড়ে যায় যে কান্না করতেছে, এতে কি না কি আছে, এখন কি করা যায়। তখন দরজার কাছে যেতেই, এখানে কি তুই মরতে এসেছিস? এই বাড়িতে তো কেউ থাকে না, তাহলে তুই কেন এসেছিস? অতি তাড়াতাড়ি বাড়ি ছেড়ে দে, নতুবা তুইও মারা পড়বি। আমার স্বামী আমাদের সবাইকে মেরে ফেলেছিল, এই ঘরের মধ্যে দিনের পর দিন না খাওয়ায়ে বন্ধ করে মেরেছিল। তুই এই ঘরের দিকে আগাবি না, তুই এই ঘরের দিকে আগালে তুই বেঁচে থাকবি না, তুইও মরে যাবি, এখান থেকে চলে যা। এই মামুন ভয়ভীতি নিয়ে নিচে চলে আসার পর রাতের বেলা আবার সে দেখে সেই 4 হাত তোলা সেই মেয়েটা আবার হামাগুড়ি দিয়ে নিচে নামছে। তার কণ্ঠে শুধু একটাই, কবে আমরা আবার রক্ত খাবো, কবে আমি তোমাদের সবাইকে খাবো, আমি আর সহ্য করতে পারছি না, আমার ব্যথা, আমাকে বাঁচাও। এ করতে করতে মেয়েটা সিঁড়ির একবার নিচে নামে, একবার উপরে ওঠে, একবার নিচে নামে, একবার উপরে। এ করতে করতে সারাটা রাত মামুন এই চিন্তা ভাবনার মধ্যে পড়ে যায়। পরের দিন খুব সকাল সে চায়ের দোকানে চা খেতে গিয়ে বসার পর চায়ের দোকানকে বলে যে ভাই, সত্যি করে একটা কথা বলবেন তো, ওই বাড়িতে আসলে আগে বা পরে কিছু ঘটেছিল? বলছে, কেন ভয় পাচ্ছেন? আমরা আপনাকে বলেছিলাম না যে ও বাড়িতে থাকেন না, ওটা একটা ভূতের বাড়ি। ভাই রাখেন তো ভূত, আমি শুধু জামিল সাহেবের ঘটনাটা আমি শুনতে চাই, জামিল সাহেব কেন এই বাড়িতে থাকে নাই। বলতেছে, যা বলা বারণ আছে। বলছে, না আপনাকে বলতে হবে, জামিল এই বাড়িতে কেন থাকে নাই। জামিল খুব শখ ছিল অনেক বাড়ি করার, সুন্দর একটা বাড়ি হবে, আলিশান বাড়ি হবে, যে বাড়িটা তার মতো সুন্দর হবে না তার উপজেলার মধ্য দিয়ে। তখন সে এই বাড়িটার কাজ উদ্যোগ নেয়। বাড়িটা কাছাকাছি হয়ে যাওয়ার পর জামিল সাহেবের স্ত্রীটা অসুস্থ হয়ে যায়, একটা মাত্র মেয়ে। তো জামিল সাহেবের স্ত্রীর চিকিৎসা করে একটু বিছনার মধ্যেই জামিল সাহেব কিছুটা রাগান্বিত হয়। তখন একটা ঘরে তাকে আলাদা করে রাখে। তার কথা হচ্ছে, ওই বাড়ি করার সমস্ত টাকা ওই বাড়িই করবো, তোর চিকিৎসা করার দরকার নেই। এইভাবে অনাহারে কাতরে এসে এই রুমের মধ্যে দিনের পর দিন সময় কাটাতে থাকে। একটা সময় ক্ষুধার তাড়নায় অনাহারে মানুষটা মারা যায় ওই রুমের মধ্যেই। যখন মারা যায়, মেয়েটা মায়ের এত কষ্ট অসহ্য দেখে মেয়েটাও একদিন সুইসাইড করে মারা যায়, বাবারই অত্যাচার দেখে।
আর তখনই বাবা এখানে একা হয়ে যায়। একা হয়ে যাওয়ার পর জামিল সাহেব একা হয়ে যাওয়ার পর এখানে থাকতে থাকে। তাকে দেখাশোনার জন্য একটা কেয়ারটেকার ভাড়া করে। কিছুদিন পর সেই কেয়ারটেকারও ঝুলন্ত লাশ দেখতে পায়, ফাঁসির ঝুলছে। তো এক এক করে এই সমস্ত অসঙ্গতিগুলো দেখে জামিল সাহেব সিদ্ধান্ত নেয় যে এই বাড়িতে আর জামিল সাহেব থাকবে না। তখন জামিল সাহেব ব্যাগগুট্রা করে ঢাকা তার এক মেয়ের বাসায় চলে যায়। মেয়ের বাসায় গিয়ে স্থান নেয়। তারপরে থেকে এই বাড়িটা অভিশপ্ত বাড়ি। তারপরে থেকে এই বাড়িতে কেউ থাকে না। আর যারাই থাকে তারা মারা পড়ে। আর যারাই কখনো থাকার চেষ্টাও করেছে তারা মারা পড়েছে। কিন্তু আপনারা কিভাবে আপনি কিভাবে এতগুলো দিন এখানে থেকে গেলেন একমাত্র আল্লাহই জানে। আমরা মানুষকে অনেককে পরামর্শ দিই ওটাকে না থাকার জন্য, কিন্তু আপনি তো আমাদের কথা শোনেননি। আপনার মতো আপনি উঠে গেছেন। তো যাই হোক, আপনার সাথে কি কিছু ঘটনা ঘটতেছে কিনা? তখন মামুন সাহেব কথাগুলো চাপায় না রেখে বলতে বাধ্য হলো যে দেখেন, আমি ঠিকঠাক মতো থাকি ঠিক, কিন্তু রাতের বেলা কান্নার শব্দ, রাতে কেমন যেন একটা মহিলা রক্ত পড়া অবস্থায় আসে, রাতে খায়। যখন আবার আমি রান্না করি সেই রান্না দিতে বলে, সকালে উঠে আবার কিছুই দেখি না। প্রথম মনে হয় যে ফ্লোর রক্তে ভরে আছে, রক্ত টকবক করছে। তখন যখন আবার ঘুম ভাঙে তখন আর এগুলো দেখো না। তো বলতেছে এখন আপনার বেটার হবে আপনি এখান থেকে চলেই যান। আপনি এখানে থাকলে আপনার কখন কি হয়ে যায়, আপনি চলে যাওয়া উচিত। তখন মামুন মনে করে যে না, এই বাড়িতে আর থাকা সম্ভব না। এই বাড়ির অশুভ আত্মা এখানে বিরাজ করেছে, অশুভ আত্মা এখানে আছে। এই অশুভ আত্মা এই মানুষগুলোকে একের পর এক মেরে ফেলতেছে। তো এখানে থাকা মোটে সমীচীন হবে না। তো মামুন সিদ্ধান্ত নেয় এখান থেকে চলে যাবে। তো সেই দিনের রাত্রে আসার আগের দিন রাত্রে ঘুমিয়ে আছে মামুন। হঠাৎ করে কে যেন একটা মামুনকে দরজায় এসে নক করছে। মামুন সাহেব। তো মামুন দরজা খুলতে বলতেছে জি আমি আপনাকে চিনলাম না। এত রাতে আপনি একটা মেয়ে মানুষ হয়ে আপনি এই বাড়িতে? জি আপনি কি চান? মেয়ে তখন বলছে আমি তোমার সাথে কথা বলবো, তোমার সাথে আমার অনেক কথা আছে। তুমি এখানে চুপচাপ বসো, আমি তোমাকে বলছি। তখন মামুন বলছে যে আমি তো আপনাকে চিনিনি, আপনি বলছেন আমি আপনাকে চিনতে পারিনি। আপনি আচ্ছা ঠিক আছে, আপনি বলেন আপনি বলেন, আমি শুনবো। তখন মামুন মন দিয়ে মেয়েটার কথা শুনে। মেয়েটা বলে যে এটা একটা অভিশপ্ত বাড়ি, যে বাড়িতে আমার মা পাগল হয়ে মারা গেছে, আমিও মারা গেছি সুইসাইড করে। মামুন তখন লাফিয়ে বলছে আপনি মারা গেছেন মানে? আপনি তো সদ্য একটা মানুষ আমার সামনে বসে কথা বলছেন, আপনি মারা গেলেন কি করে? এই কি বলছেন আপনি? বলছে তুমি চুপ, আমি মারা গেছি। সেই মারা তো গেছি আরো 4 বছর আগে, কিন্তু আমার মা আজও এই বাড়িতে বসবাস করি। এই বাড়িতে কাউকে আমরা শান্তিতে থাকতে দেই না, কাউকে শান্তিতে থাকতে দেব না। বলছে যে মানে আমি তো জামিল সাহেবের কাছ থেকে এই বাড়িটা ভাড়া নিয়েছি। হ্যাঁ, সবই আমরা জানি। জামিল সাহেব আমার বাবা, ওনাকে আমি চিনব না? ওই অমানুষটার কারণে আমার মা দুঃখে মরেছে। মায়ের কষ্ট সইতে না পেরে আমিও আত্মহত্যা করে মরেছি। এই বাড়িতে কাউকে ছাড়ব না, কাউকে না। মামুন সাহেব তখন জি আমি কোনো ক্ষতি করিনি, আপনি যদি বলেন তো আমি বাড়ি ছেড়ে চলে যাব, কালকেই চলে যাব। তারপর আমাকে একটু গল্প শোনান, আপনি কেন মরলেন? আমার মায়ের বাঁচার বড় ইচ্ছে ছিল। আমার বাবার স্বপ্ন ছিল এই বাড়ি। আমি বারবার বাবাকে বলেছি বাড়ি আগে নয়, মা আগে। মাকে তুমি চিকিৎসা করে ঘরে তোলো, মা সুস্থ হলে তুমি বাড়ি করবে। বাবা তখন আমার কথাগুলো একদম কানে নেয়নি। বাবা তার মতো করেছে, মাকে অসুস্থ করে আটকে রেখে সেই বাড়ি করেছে। আমার মা ঠিকমতো ঔষধ পায়নি, ঠিকমতো খাবার পায়নি। আমার বাবার এত টাকা সত্ত্বেও দুঃখে আমার মা রোগ শোক জর্জরিত অবস্থায় আমার মাটা মরে গেছে। সেই দিন মায়ের কষ্ট সইতে না পেরে আমিও সুইসাইড করেছি ফাঁসি দিয়ে, আমিও মরে গেছি। তাই প্রতিজ্ঞা করেছি এই বাড়িতে কাউকে বেঁচে ফিরতে দেব না,
কাউকে বেঁচে ফিরতে দেব না। মামুন তখন বলল, আমাকেও? আমি তো কিছু করিনি, আমি জাস্ট জামিল সাহেবের কাছ থেকে ভাড়া নিয়েছি। আমি এই বাড়ি ছেড়ে দেব, এবারে আমি ছেড়ে দেব, আমার কোনো ক্ষতি করবেন না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কালই চলে যাব, আমি আর এই গ্রামেই থাকবো না। আমি ঢাকা ছিলাম, আমি ঢাকাতেই থাকবো, আমি এই গ্রামেও থাকবো না, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, এই পারতলা গ্রামকে আমি টাটা বাই বাই বলে চলে যাব, আমাকে কিছু করবেন না, আমি কালই চলে যাব, আজকে রাতটা অন্তত আজকে রাতটা অন্তত আমাকে থাকতে দিন, আমাকে থাকতে দিন। একথা বলতেই মামুন হঠাৎ করে তার ঘুমটা যেমন ভেঙে গিয়ে, কি স্বপ্ন দেখলাম এটা, মামুন তখন এটা স্বপ্নের ঘোরের মধ্যেই মনে করে। তারপর সারা রাত মামুন এই ব্যাপারগুলোকে চিন্তা ভাবনা করে পরের দিন সে সিদ্ধান্ত নেয় যে সত্যি এই বাড়িটা ছেড়ে দেবে। জামিল সাহেবকে তখন খবর দেয়, জামিল সাহেব আসে। জামিল সাহেবকে তার ওই ব্যক্তিগত ব্যাপারে তাকে আর অ্যাটাক করতে চায়নি। জামিল সাহেবের চাবিটা হাতে দিয়ে বলে দেয় যে, জামিল সাহেব, আমি তো আর এই বাড়িতে থাকতে পারছি না, সরকারি কোয়ার্টার উপজেলার ভিতরে আমার হয়ে গেছে, তো আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আর থাকবো না। এই বলে মামুন চাবিটা হাতে দিয়ে দেয় এবং মামুন সেই থেকে তার ব্যাগপত্র নিয়ে ঢাকায় আবার ফিরে আসে। বন্ধুরা, এটাই ছিল গল্প। এই গল্পের বাস্তবতা এবং